বাংলা সিনেমাকে সাপোর্ট করে আসছেন, আর সেই জন্যই কিন্তু আজকে আমরা তুমি আছো তুমি নেই নিয়ে আবারও এই আলোচনায় চলে এসেছি। গান দেখেছি, আমার মনে হয় আমরা এখন যদি এই ছবির একটু অংশবিশেষ দেখে আসি তাহলে আসলে বুঝতে পারবো এই যে নির্মাণ, অভিনয়, অনেক কিছু নিয়ে আমাদের আলাপ হলো। দর্শক যারা সিনেমা দেখেছেন তারা তো দেখেছেন, তারা এখনও দেখেননি, আমার মনে হয় তারা এই অংশবিশেষ দেখে আবারও এই ছবিটি দেখার আগ্রহ প্রকাশ করবেন। আচ্ছা, এই বিশেষে যাওয়ার আগে আমি একটু কথা বলে দেই। হ্যাঁ, সেটা হচ্ছে যে বিশেষটা দেখাবেন সেটা হচ্ছে আমাদের একটা গান ছিল, মানে সবাই মিলে একটা গান। ওই গানের ভিতরে আপনি দেখবেন যে যখন আমাদের গানটা হচ্ছে তখন কিন্তু কোরিওগ্রাফারের হাতে মাইক্রোফোন আছে, ঠিক আছে? মানে যেটা নিয়ে আমাদের ট্রোলটা বেশি হয়েছে, ওটা আমি সবার সামনে খোলসা করে দিচ্ছি আর কি। তো ওনার হাতে মাইক্রোফোন আছে, মাইক্রোফোন থাকার পরে তো উনি, আমরা পিয়ানো নিচে ওখানে বাজানোর জন্য, তো কোরিওগ্রাফার কি করছে, বলছে যে তাকে একটা মাইক্রোফোন দিবে। আচ্ছা, আমি পিয়ানো দিলাম, আবার তুমি যদি মাইক্রোফোন দিতেও চাও তোমার হাতে একটা মাইক্রোফোন আছে, তুমি পিয়ানো বাজাবে কেমন করে? হ্যাঁ, সেটাই তো। কিন্তু তারপরও তুমি যদি দিতে চাও, আচ্ছা তুমি দাও, কিন্তু তুমি যেই মাইক্রোফোনটা দিয়ে কথা বলতেছো সেটা তুমি তাকে দাও, আর্টিস্টকে দাও। কিন্তু সে ওইটা না দিয়ে সে কি করছে, একটা বোতল নিছে, বোতলের ভিতরে বোতল না, আমি বলি, হ্যাঁ মানে ওইটা আমাদেরকে বলে না, আমরা তো ক্যামেরা থেকে দূর থেকে, ওটা বোতল না, একটা টর্চ লাইট আছে না, জি, ওই যে ক্যামেরাম্যান নাকি টর্চ দিয়ে ফোকাস টোকাস দেখে, জি জি জি, তো ওর থেকে একটু বড়, ওইটা কিন্তু মাইক্রোফোনের মতোই দেখতে, ওটা ব্ল্যাক টেপ দিয়ে ইয়ে করে আমরা পরে দেখছি, বদনাটা তো আমাদের হয়েছে, জি জি জি, তো ওটা দিয়ে তারপর ওটা নায়িকার হাতে দিচ্ছে। আমি তো তখন দূরে স্টেজ মাস্টার শট নিচ্ছি, ওনার মাইক্রোফোনটা না দিয়ে উনি ইচ্ছা করে, এটা হচ্ছে নায়ক নায়িকা ওনারা যে আছে ওনারা নিজেরা ইচ্ছা করে কিন্তু এই কাজটা করছে যাতে আমাদের সিনেমাটা নিয়ে ট্রোল হয়। নয়তো আপনার হাতে এখন একটা মাইক্রোফোন আছে, আপনি শর্ট নেবেন, আপনি চাইলে আপনি একটা দিতে পারেন, কারণ আমরা সাউন্ড বক্স নিছি, ওখানে মাইক্রোফোন আছে, সে কথা বলতেছে, সবাই শুনতেছে, দেখতেছে। তো ওনার হাতেরটা দিলে কি ওনার সমস্যা হয়ে যেত? ওনার মাথায় কিভাবে বুদ্ধি আসলো আমি ওইটা করে ওইটা দিব? তার মনে ওরা ইচ্ছাকৃতভাবে এই কাজটা করেছে। আচ্ছা, তাহলে এই জন্য আজকে এই কথাটা বলা। হ্যাঁ, তো এই লাইন থেকে, এই যে ইচ্ছাকৃতভাবে করেছে, এই লাইনটা থেকে আমার খুবই স্বভাবতই এই প্রশ্নটা আমার আসা স্বাভাবিক, যে আসলে সিনেমায় প্রযোজক, পরিচালক, অভিনয়, অভিনেত্রী বা কোরিওগ্রাফার প্রত্যেকে কিন্তু একটা গ্রুপ, একটা ফ্যামিলি। বাট আমি দেখতে পাচ্ছি এখানে দ্বন্দ্ব, দুটো গ্রুপ হয়ে গেছে, পরিচালক প্রযোজক একদিকে এবং তারা আরেকটি গ্রুপ হয়ে গেছে। এই যে দ্বন্দ্বটা, এটা আসলে কিভাবে শুরু হলো এবং কেন? এটা কি কোথায় গ্রুপটা, কোথায় এটা কি কোনো পার্সোনাল গ্রাজ থেকে হতে পারে? যেমন বদনামটা কোথায় হচ্ছে, উনি মানে কাজের কথা বলছেন, যেমন কোরিওগ্রাফার গ্রুপ হয় না, এটা ওই ওর মাথায় ছিল কিনা জানি না, ওই ইচ্ছা করে করতে পারে, ওইটা অরিজিনালটা আমার কাছে থাকে, এটা দিয়ে দিই। ওইটা এখানে দুইটা গ্রুপের কোনো ব্যাপার নাই, যেটা আমার মনে হয়। গ্রুপ না হলে তো সেই কাজটা করবে না, কারণ হচ্ছে সে যে কাজটা করছে তার জন্য যে প্রোডিউসার এত মানে খরাতি যাকে বলে এই টাইপের কথাগুলো বলা, যে প্রোডিউসার একটা মাইক্রোফোনও দিতে পারেনি, এটা একটা বদনাম না? না, এটা ঠিক আছে, এটা স্বাভাবিক। তো এটা কি কোনো পার্সোনাল শত্রুতার জের ধরে হয়েছে? এখন যে করছে এই কাজটা সে বলতে পারবে যে সে এটা কেন করছে। মানে আপনার সাথে আসলে তাদের সমস্যাটা কোথায়? আমার সাথেও ছিল না, কিন্তু জন্টু ভাই তো সারাদিনই কাজ করে, ওখানে ছিল, উনি একজন কোরিওগ্রাফার, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, উনি গানটা করতে ছিল, আমি ক্যামেরা চালাই, লাইটিং এর ব্যাপারে আমি করি, যে জন্য ওইটা আমার দৃষ্টিগোচর হয়। হ্যাঁ, উনি অতটা গুরুত্ব দেন, আর উনি তো কোরিওগ্রাফার, উনি গান করতেছে ওই জায়গার ভিতরে। তো যার কারণে আমরা কেউই কিন্তু এটা ফলো করি নাই, উনি কখন দিছে কি করছে এটা আমরা কেউই দেখি নাই। যখন নাকি হচ্ছে যে মানুষ ট্রোল করতেছে তখন। হ্যাঁ, আরও একটা কথা বলি, আমাদের ডিরেক্টর যেই ট্রেলার বানাইছে ওই ট্রেলার কিন্তু দিঘি পছন্দ করে নেই, দিঘি কিন্তু দিঘির মতন কাজটা করছে, বলছে না এমনি 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 এমনি। তো ওনাকে বুঝাইছে, আমিও বুঝাইছি যে ঠিক আছে, দিঘির কথা আমি শুনি নাই, ও আমি বলছি আর কি আপনাকে, আমি বলছি দিঘি আমাকে বলছে, আমি আপনাকে বলছি। আচ্ছা, বলার পরে আমরা ওর মতনই ট্রেলারটা করে দিছি, করে দেওয়ার পরে সেই মেয়ে পরের দিন গিয়ে এই কথাটা বলে। আর আরও একটা বিষয় আছে, আমরা ওর সাথে যে কন্ট্যাক্টটা করেছি, ও কিন্তু আমাদের গান শুটিং শেষ করে নেই, আমরা প্রায় 15 দিন পর্যন্ত ওর সাথে যোগাযোগ করতেছি যে আমাদের যে শুটিংটা আছে তুমি শেষ করো। আর আমি ওইভাবেই ওর সাথে কন্ট্যাক্ট করছি যে তুমি আমার শুটিং শেষ করে দিবা, আমি তোমাকে কমপ্লিট করে দিব। ও আমার শুটিংটা শেষ করে নেই, আমরা কাইটা ছিঁড়া গানটা লাগে আমরা কমপ্লিট করে দিছি, যার জন্য ওরা আমরা পেমেন্টটাও ফুল কমপ্লিট করতে পারিনি। আচ্ছা, কিন্তু ওরা সব জায়গায় বলে বেড়াচ্ছে আমরা ওকে টাকা দেইনি,
ঠিক আছে, কিন্তু বুঝতে ওকে আমরা পেরেছি। পাচ্ছিলাম না। আমি একটা কথা বলি, ও তো টাকা দিয়েছে, জি। যখন আমি তাকে নিয়েছি তখন সে টাকা পাওয়ার উপযুক্তই না, তাকে যে সুযোগ দিয়েছে এইটাই যথেষ্ট। সে এই সিমি 3 লাখ টাকা একটা দিয়েছি ভালো আমরা মেয়ে, তাকে। ওকে বলেছে আমার অগোচরে পয়সার সিমিকে যাচ্ছে দেবো, দিয়েছে। বুঝতে পেরেছি। ওরকম নতুন আর্টিস্ট নিলে আমরা বলছি তুমি সুযোগ পাইছো, তুমি যদি ভালো করতে পারো লক্ষ লক্ষ টাকা তুমি কামাতে পারবা তা তো ঠিকই। একটার পর একটা ছবি করে। আর প্রথম ছবিতে প্রযোজককে মানাতে কোনো অনেক সময় লাগে, জি। ওর কথা বলি না যে একে নেন একে ওর প্রযোজক টাকা খরচ করবে, যাদের মার্কেট আছে তাদেরকে নেন, আমি ছবি বানাই, আমি ব্যবসা করবো। জি। প্রযোজকদের অনেক রিকোয়েস্ট করে বুঝে টুঝে একটা নতুন আর্টিস্ট নেই, তোমাকে আবার কিসের পয়সা দেবো, তোমার কেরিয়ারের জন্য তুমি কাজ করো। বুঝতে পেরেছি। আমার কাছে মনে হয় যে দিঘি চলচ্চিত্রে আসার পরের থেকেই একটার পর একটা কন্ট্রোভার্সির মুখোমুখি সে হচ্ছেন এবং সেগুলোর জবাব তিনি দিচ্ছেন। ইউটিউবে আমাদের এই পর্বটা আমার মনে হয় এটা ভাইরাল হবে এবং আমাদের এই পর্বগুলো ট্রোল হয়ে যাবে, কারণ বাংলাদেশের এরকম একজন জনপ্রিয় পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু তিনি যখন বলছেন এবং প্রযোজক সিমি বলছেন, তারা দিকে যেই প্রশ্নগুলো ছুড়ে দিয়েছেন, আমার বিশ্বাস এই অনুষ্ঠান দেখার পরে দিঘির কাছ থেকে আমরা উত্তর পাবো আশা করছি, এবং সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমেই আমরা পাবো। দর্শক, আপনারা সবাই শুনলেন পরিচালক এবং আচ্ছা, প্রযোজকের কথা। যদি সময় থাকে আমি একটা কথা বলবো, রাখবেন আর এটা দিঘি এবং আরেকজনের সাথে তুলনা করে বলছে, খুব ফাস্ট বলবো। দিঘি তো চলবে না এটা সেটা বলেছে নিজের তরফ থেকে, ওকে বলে আমাকে দিয়ে করানো হয়েছে। শাবানা একটা সিকোয়েন্স করেছে ক্লোজ আপ আমার ছবিতে, লাস্ট তাড়াতাড়ি ক্লোজ আপ দেন চলে যাবার সময় নাই, 3টার সময় সে প্যাক আপ মিনিটের শুটিং করবে, তাড়াতাড়ি একটা কি যে মামা তাকে লালন করে বড় করেছে সে মারা গেছে, একটা চিঠি টার্ন করে চিঠিটা খুলে পড়বে, তার চোখে একটু পানি, মামা মারা গেছে আমি যাবো, বাস এতটুকু শর্ট। তাড়াতাড়ি দেন, প্রথম বললে যে শটটা দিয়ে দেন, মামা মারা গেছে, এইখানে লিপস্টিক, এখানে টিপ, এটাকে মানাবে? আমি বলছি আপনি কি জানেন আপনার মামা মারা গেছে? আপনারা তো জানেন না, যে কোনো গেটাপে আপনি শুনি চিঠিটা বের করতে পারেন। আমি মানলাম বলে, কিন্তু দর্শকের কাছে ভালো লাগবে না জিনিসটা, শুনো। তারপরে করে যে না দেন আমার সময় নাই, আচ্ছা ঠিক আছে, আমি এইরকম করে গেছে যে আপনি লাইট রেডি করেন, ক্লোজ আপ লাইট রেডি, আসলো, আমি দাঁড়ায় আছি পিছন থেকে, জন্টু ভাই টেক করেন, চাই দেখি যে একটা চুল মাথায় খোলার, লিপস্টিক নেই, কপালে টিপ নেই। আমি বা কত সুন্দর, আমার পেটে একটা চিমঠি দিছে, ওই সময় তো বলছিলেন যে ওইটা ঠিক আছে, এখন দিলাম শট, নিল, শটটা দিয়ে চলে গেল। রাতে 12টার সময় আমাকে ফোন করছে, জন্টু ভাই এই আপনার শুটিং কি শেষ? আমি বলছি শেষ না, অন্য কাজ আছে। আপনার শুটিং শেষ কালকে কখন? 3টার সময়। ওই শটটাকে ভালো লাগছিল, আমি যে দিচ্ছি, আমি যে ভালো লাগছে, চিন্তা করেন, আমি ভালো লাগছে, ওইটা নিয়ে আর কোনো কথা কই না, ঘুমান। আমরা কিন্তু এইভাবে ঘুমিয়ে পড়ুন, শুদ্ধ বাংলা আমরা ব্যবহার করি না, ঘুমান তো হয়ে গেছে, যান ঘুমান। আচ্ছা ঘুমাইছে। 3টার সময় শুটিং হতে পিছন দেখে আসসালামু আলাইকুম, টান করে চেয়ে দেখি শাবানা, ওই গেটা বাবরাতে জন্টু ভাই শট আমার ভালো লাগে না, মানে ওনার আত্মতৃপ্তি পায় না, শট আমার ভালো লাগে না, আবার দেন। শিল্পী কাকে বলে? ওই যে জন্টু ভাই বলছে এদের শাবানা একটা শটের জন্য পরে দেয়া রাত্রে ফোন করে জিজ্ঞেস করছে, আর ওই দুজনের মেয়ে সে বলে যে এই ছবি চলবে না, কি করে বলে? তাই তো। বা এই সিমিকে এটা বলে সেটা বলছে, যদিও মানে ওরকম অ্যাগ্রেসিভ কথা না বলবে কেন? শিল্পীরা সবসময় পরিচালক এবং প্রযোজককে সুন্দরভাবে ম্যানেজ করে কথা বলে, কারণ ওরা লক্ষ লক্ষ টাকা আমাকে দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা দিয়ে ছবি বানাচ্ছে, তাদেরকে মানে মন রক্ষা করে কথা বলে। কিন্তু নতুন নতুন আসছে ওরা, মানে হাম কুছ বান গিয়া, এক ছবি দিয়া হাম বান গিয়া, এরকম একটা ভাব আছে। খালি ওর কথা বলে অনেকে আছে, যারা নতুন যাক বললাম যদি এটা এই আর কি। ওকে, আমার মনে হয় যে আমরা এটার জবাব আমরা দিঘির কাছ থেকে পেয়ে যাব। প্রশ্নটা দিঘির কাছেই রেখে গেলাম, আমরা দিঘির কাছ থেকে উত্তর পাবো এটা আশা করছি। আমরা ফিরে আসি আবারও আমাদের ছবির গল্পে, তুমি আছো তুমি নেই। আমরা এই যে ছবির শুটিংয়ের টাইমের বেশ অনেকগুলো ঘটনা আমরা শুনতে পেরেছি, কিন্তু নিশ্চয়ই একটা ছবি শুটিং করতে গিয়ে অনেক ভালো আনন্দের মুহূর্তও অনেক হয়েছে প্রযোজকের। হ্যাঁ, তো সেরকম একটা যদি এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করেন আপনি। আপনি করেন। আমি করতে পারি, আমার কাছে তো অভাব নাই, তো কম, খুব ভালো মেয়ে, খুব ভালো মেয়ে। তো হয়েছে কি যে
শুটিং চলাকালীন এটা একটা মানে বাংলা ভাষা যেটা আমরা বলি টোটকা, জি টোটকা অনেকে বুঝবে আমাদের এখানে, যে ওই দিন ওই কাজ করতে গিয়ে বইটা ছিঁড়ে গেছিল, তারপর মনে করে যে ছিঁড়ে গেছিল, পরে একটা খুব ভালো কাজ হয়েছে, বিরাট একটা লাভবান। আর একটা কাজ করতে গেছে বই ছেড়ে দেবো, বইটা একটু ছিঁড়ে নেই। হ্যাঁ, আচ্ছা, তো এরকমই একটা জিনিস, সেটা হলো গিয়া যে ভাই আমার ভাই সুপার ডুপার হিট ছবি, একেবারেই সুপার ডুপার হিট ছবি, আমি পরিচালক, প্রযোজক আরেকজন। তো ওই ছবিতে সবাই চা খাচ্ছে, মানে লাইট অফ করে এই ব্রেকটা দিলাম, চা খাচ্ছে, হঠাৎ করে জসিমের হাত থেকে চায়ের কাপটা পড়ে গেছে, ভাঙছে। তারপর আমি কইলাম যে জসিম ভাই সরি কি এর সরি, চায়ের কাপ ভাঙছে না, ছবি হিট। তখন আছে কয় ওই আলমগীর সাহেব কয় যে হিট কহ, ওর ঠাস করে ভেঙে ফেলেছে। হ্যাঁ, তারপরে ওই সুনিত্রা ছিল ওই ছবিতে, সুনিত্রা কই তাহলে আমারটা ভাঙবে ঠাস। এরপর প্রোডাকশন ম্যানেজারকে আমি ভাঙি, ভাঙতে একটা কাপ না, লাস্ট কাপটা আমি ভাঙলাম, সব ভেঙে একদম পুরা ফ্লোর ভরে গেছে। ওই প্রোডাকশন তাড়াতাড়ি আসো, এটা পরিষ্কার করো, ছবি হয়ে গেছে সুপার হিট। চমৎকার, খুবই মজার কথা বললাম, আসলে একটা মজার স্মৃতি, অনেক মজার একটা স্মৃতি। দর্শক আপনারা শুনছেন যে ছবি শুটিং এ যে শুধু কাজ হয় তাও না, এটা একটা পারিবারিক বন্ধন, পরিবারের মতো সবাই একসাথে অনেক সুন্দর স্মৃতি, অনেক মধুর স্মৃতি এক একজন শেয়ার করে, আবার অনেক অনভিপ্রেত এরকম অনেক কষ্টের দুঃখের স্মৃতিও কিন্তু হয়ে থাকে। তবে আমরা আশা করি যে এরকম যেন কখনোই না হয়, কারণ ইন্ডাস্ট্রির প্রত্যেকেই আসলে একটি পরিবার, সেটা প্রযোজক হোক, পরিচালক হোক, আর অভিনেতা অভিনেত্রী হোক, সবাই মিলে আসলে একটি পরিবার। তো আমরা সবাই মিলে চমৎকার ছবি দর্শকদেরকে উপহার দেবো, এটাই আসলে আমাদের দায়িত্ব এবং আমাদের কর্তব্য। তো আর সেই কর্তব্য ঝন্টু স্যার করে যাচ্ছেন এতগুলো বছর ধরে, তাকে অনেক অনেক ধন্যবাদ, সাধুবাদ, এবং আপনি সুস্থ থাকেন আর বাংলাদেশের জন্য এরকম চমৎকার মাইল ফলক ছবি আমাদেরকে আরো উপহার দেন। তুমিও ভালো থাকো, যে ইন্টারভিউ তো অনেকে নেই, পট করে খুব সুন্দর সুন্দর টুক করে কথা বলো, খুব ভালোই লাগলো আর কি। দোয়া করবেন, আপনার দোয়াই সবসময় কাম্য, দোয়া করবেন। তো খুব ভালো লেগেছে সিমি, আপনি এসেছেন, স্যার আপনি এসেছেন, দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই কথা, যে আপনারা ছবি দেখেন, আপনার ছবি দেখলে আমরা ছবি বানাতে উৎসাহ পাবো, এবং ভালো করে একটা ছবি দেখে যদি ভালো বলেন, আমরা পরের ছবিটা আরও ভালো করতে চেষ্টা করি। আপনারা ছবি দেখবেন না, আমরা ছবি বানাতে পারবো না। কার জন্যে? আমার মা ভাত রান্না করলো, কেউই খাইলাম না, তো লাভ হলো কি? ঠিক তাই। তো আশা করছি দর্শকরা ভালো ছবি দেখবে এবং ভালো ভালো ছবি আরও আসবে। সিমি, আপনার কাছে আমার একটা লাস্ট প্রশ্ন, দর্শকদের কাছে আপনি শুভেচ্ছা দেবার আগে, যে আপনি বলেছিলেন যে যেই স্বপ্ন নিয়ে আপনি এসেছিলেন যে সিনেমা কাঁচা টাকার ব্যবসা, বস্তা ভরে অর্থলগ্নি করে টাকা নিয়ে যাবেন, তো সেই ক্ষেত্রে আপনি কি এই ব্যবসাটা আরও করতে চান কন্টিনিউ? আপনি কি আপনার প্রযোজনে আরও ছবি কি দর্শক পেতে চলেছে বা পাবে সামনে? ইনশাল্লাহ অবশ্যই পাবে, কারণ আমার নেক্সট ভুল মানুষ একটা সিনেমা, আমি গানগুলো কমপ্লিট করে রাখছি। আর আরেকটা সিনেমা আছে জন্টু ভাইয়ের নামে এন্ট্রি করা, বিয়ে হলো বাসর হলো না। আচ্ছা, আমি একটু অসুস্থ ছিলাম, যার জন্য অনেক দিন আমার এই 24 সাল 23-24 দুটাতে আমার রিলিজ হয় নাই কোনো সিনেমা। আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, ইনশাল্লাহ আমি কাজ ধরবো, ইনশাল্লাহ। আর ইনশাল্লাহ দেখতে পাবে সবাই। চমৎকার। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন। আজকে যেই সিনেমাটা নিয়ে আমরা আলোচনা করলাম, কথা বললাম, এটা আমাদের আসলে বহুত আগে বলার দরকার ছিল, কিন্তু আজকে হয়েছে কি, মানে আমরা ঝন্টু ভাইয়ের সাথে দেখা করলাম, এটেন বাংলা আসলাম, সবাই মিলে একটু আড্ডা করলাম, কথা বললাম, এই চলে আর কি এই কথাগুলো বলা। আপনারা আবার অন্য মাইন্ডে নেবেন না যে এতদিন পর আমরা কেন বললাম এই সেই। বেসিক আমাদের এখানে 3-4টা কথা। এক নম্বর হলো যে আমাদের নায়িকা যখন আমাদেরকে এত হয়রানি করছে, যেমন আমরা সিনেমা করতেছি, নায়িকাকে বললো তোমার বিয়ে হবে, তোমার বউ সাজতে হবে, নায়িকা বলতেছে না আমি বউ সাজবো না, বউ সাজলে এখানে এখানে দিতে হয়, একটা টিপ পড়তে হয়, মাথায় ঘুমচে দিতে হয়, দিবে না না না। এই যে মানে তোমাদের সাথে কথা, আমি তো আমি কিন্তু এটা জানতাম না। আপনি জানেন, পরে আমি অনেক রিকোয়েস্ট করছে,
যে একটু দাও, কিন্তু সে দেয় নাই, এতটা হয়রানি করছে। বাট আমি জাস্ট এতটুকুই মজা পাইছি, সেটা হচ্ছে জন্টু ভাই মজার কথা বলতো, মানে সে তার জীবনে যে ইগুলো করছে ওই টাইপের কথাগুলো বলতে আমি মজা পাইতাম। মন খারাপ থাকলেও ওনার সাথে একটু বসলে কথা বললে উনি মানে খুব মজার কথা বলে, আমি ওইটা পেয়ে মন খুশি হয়ে যেত। আর দর্শকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, এই মেয়েটাকে আমি মাপ করি নাই, আমি অভিশাপ দিছি। কারণ তার বাবাকে আমি সিনেমাতে নিয়েছি, তার বাবাকে টাকা দিছি, আমি তাকে টাকা দিছি, এবং যারা কাজ করছে সবাইকে আমি টাকা দিয়ে কাজ করেছি। আর ও ভালো করে জানে যে এই কথাটা বললে আমার ক্ষতি হবে, তো ও এই কথাটা বলছে, জেনে শুনে বলছে, যার কারণে আমার ক্ষতি হয়েছে। আমি আইনগতভাবে যেতে পারতাম, ঝন্টু ভাইও আমাকে বলছে, অনেকেও বলছে, এবং আমরা চাইছিলামও যাওয়ার জন্য। পরবর্তীতে আমি বলছি যে না, আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি, আমি অভিশাপ দিয়ে রাখছি ওর উপরে, তো মন থেকে আমি কোনোদিনও ওকে ক্ষমা করব না। আর হচ্ছে গিয়া নেক্সটে বলবো যে কখনো কারো ক্ষতি এইভাবে করো না। আমি ইন্ডাস্ট্রিতে আছি 1 যুগের উপরে হয়ে গেছে, আমার বয়স যতটুকু দেখতেছেন, আমি 17টা সিনেমা পার্টনারে বানাইছি, 6টা সিনেমা আমি একক বানাইছি, আরও 2টা সিনেমা ইনশাল্লাহ আমার চলতেছে। তো ইনশাল্লাহ আমরা কাজ করে যাব, কাজ করতেছি, কাজ করে যাব, এদের মতন মেয়েরা আসবে যাবে, এগুলো নিয়ে কোনো বিষয় না। দর্শককে বলবো, প্রযোজককে কখনো হয়রানি করে কথা বলবেন না, কারণ একটা ইউনিটে কাজ করতে গেলে অনেক রকমের ফ্যাসিলিটি আছে। এখানে 99 মানুষ কাজ করে, তো 99 মানুষের মেন্টালিটি এক করে তারপর একটা কাজ করতে হয়। কখনো প্রযোজককে আপনারা ভুল বুঝবেন না, পরিচালককে ভুল বুঝবেন না, এখানে সব আর্টিস্ট নিয়ে কাজ করতে হয়, তাদের মেন্টালিটি ঠিক থাকলে কাজটা সুন্দর হয়। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন, যাতে আপনাদেরকে আমরা ভালো কাজ উপহার দিতে পারি।